যেটা লুকিয়ে রয়েছে সেটাকে কিন্তু অবশ্যই বার করতে হবে, এই কারণে যাতে আমাদের কোনো টেকনিশিয়ান ভাই বা কোনো আর্টিস্ট তারা যেন আর কেউ রাহুলের মতো পরিণতিতে না যান। প্রথমে বিশ্বাস করিনি, আমরা কেউ বিশ্বাস করিনি, রাদার কোনো বিশ্বাস করা যায় না, এটাই স্বাভাবিক। কিন্তু আস্তে আস্তে যখন সিচুয়েশনটা আরো বাড়তে শুরু করলো, বুঝতে শুরু করলাম যেহেতু অ্যাক্সিডেন্টটা ঘটেছে। সমুদ্রে আসলে রাহুল ব্যানার্জির সাথে কি হয়েছিল তা এইবার প্রকাশ্যে বেরিয়ে আসলো বন্ধুরা, যা জানলে আপনারা রীতিমতো অবাক হবেন। জুবিন গার্গের পর জনপ্রিয় নায়ক এই রাহুল ব্যানার্জি যেভাবে আমাদের মাঝখান থেকে বিদায় নিল, এইটার জন্য কাঁদতেছে এখন গোটা বাংলা। কিন্তু বন্ধুরা, অনেকেই এখনো জানে না যে এই নায়ক কেন আমাদের মাঝে নেই। মাত্র 42 বছর বয়সে পৃথিবী ছেড়ে কিভাবে বিদায় নিল, আর সেই দিন দীঘায় সমুদ্রের ধারে কি বা এমন হয়েছে। তো প্রিয় দর্শক, চলুন বাড়তি কথা না বলে ভিডিওতে চলে যাই। দেখুন, পুরো বিষয়টার মধ্যে একটা চূড়ান্ত অসংবেদনশীলতার জায়গাও আছে। পাইলটদের মধ্যে একটা কথা চালু আছে যে বিমান দুর্ঘটনা হলে আগে পাইলটকে দায়ী করে দেয়া হয়, কারণ দুর্ঘটনায় নিহত পাইলট তো আর আত্মপক্ষ সমর্থনের জন্য কোনো যুক্তি দিতে পারবে না। গতকালও বিস্ময়ের সঙ্গে আমরা দেখলাম যে ইন্ডাস্ট্রিরই একটা অংশ তার অসহায় মৃত্যুর জন্য ঘুরিয়ে রাহুলকেই দায়ী করে দিচ্ছে, একভাবে নয় নানাভাবে। একদল বলতে শুরু করলো যে শুটিং শেষ হয়ে গেছিল, ও নিজেই সমুদ্রের গভীরে চলে গেছিল। আর একদল বলল না, শুটিং চলছিল কিন্তু রাহুল তার মধ্যেই সমুদ্রের গভীরে হেঁটে চলে গেছিল, কারো বারণ নাকি সে শোনেনি। আরেক দল আরও অসংবেদনশীল, আমি বলতে বাধ্য হচ্ছি, তারা বলতে শুরু করলো দুর্ঘটনার দিন সকালে নাকি রাহুলের বুকে ব্যথা করছিল, অর্থাৎ এদের ইঙ্গিত যে গোড়ালি জলে শুটিংয়ের মধ্যেই কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, এই ধরনের কিছু একটা। বিস্ময়কর যে প্রশ্ন উঠবে যে স্পষ্ট গাফিলতি ঢাকতে ঘুরে ফিরে গোটা দোষটা চাপিয়ে দেয়া হচ্ছে তার ওপর যে মানুষটার আমাদের মধ্যে নেই, যে মানুষটা এসে তার দিকটা বলতেও পারবে না, সেই রাহুলের ওপর। বিস্ময়কর। আমি রুদ্রনীলের কাছে যাব। এই ধরনের একটা অভিযোগই আমি দেখলাম তুমি আগের প্রতিবেদনে করলে। প্রথমে বলি, এখানে অধিকাংশ যারাই রয়েছেন তারা আমরা একসঙ্গে বন্ধুর মতো করে কাজ করি। চৈতিদি, বাদশা, পারমিতা, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের কি কি অসুবিধা নিয়ে কাজ করতে হয়। একটু আগে বাদশা যে পয়েন্টটা তুলছিল, যে অসুবিধাগুলো আমরা মানিয়ে নিয়েছি বলে এটাকে নিয়ম বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের ইন্ডাস্ট্রিতে মাঝে মাঝে স্ট্রাইক হয়, অবরোধ হয়, নিয়ম নীতি হয়, টাকা বাড়ানো হয়, অনেক কিছু হয় কারণে অকারণে। কিন্তু মুশকিলটা হচ্ছে একটা জিনিসের বাজেটের জন্য কোনোদিন অবরোধ কেউ করেনি না। টেকনিশিয়ানদের স্বার্থ দেখা ফেডারেশন বা আমাদের আর্টিস্টদের স্বার্থ দেখা আর্টিস্ট ফোরাম, খুব সোজাভাবে বলতে গেলে এই ঘটনা বলে দেয় যে জীবনের জন্য যেন কোনো বাজেট নেই। আমাদের টেকনিশিয়ানরা তত্তর করে লাইট লাগাতে গিয়ে কোন ল্যাম্পপোস্টে বাড়িতে উঠে পড়ে। আর্টিস্টদের এমন এমন জায়গায় বলা হয় শট দিতে, ফ্রেমে দেখতে ভালো লাগবে। আমরা জানি না, আমাদের গাড়ি দিয়ে দেওয়া হয় যে গাড়ির টেস্টই করেন তার ব্রেক ঠিক আছে কিনা। বলছো কি? হ্যাঁ, আমাদের এমন বাড়িতে দিয়ে দেওয়া হয়, সে বাড়িটা হয়তো লেখা রয়েছে বিপজ্জনক বাড়ি, কিন্তু শুটিংয়ের জন্য এই লোকেশনটা ভালো লাগছে বলে কটা ইট যেই মুহূর্তে একটা কখা চিৎকার করলে যে ভেঙে পড়তে পারে, সেটা আমাদের এই সিকিউরিটিটা আমাদের কাছে নেই। আমাদের নেই যে কোনো একটা জঙ্গলে গিয়ে শট দেওয়ার সময় সেখানে আদৌ সাপের কামড়ে ছোবলে মরে যেতে পারি কিনা আমরা জানি না। আমাদের পাঠিয়ে দেওয়া হয়, নিরাপত্তার বাজেট নেই। ইমিডিয়েটলি ফেডারেশন এবং আর্টিস্ট ফোরাম তাদের বসে পরিষ্কার আগে এই বাজেটটা নিশ্চয় করতে হবে, সেটা সিনেমা হোক, সিরিয়াল হোক, ওয়েব সিরিজ হোক। না হলে তো আমরা প্রত্যেক দিনই এক একটা করে আমাদের বাবিন হব, মানে রাহুল অরুণোদয় হয়ে যাব। আমাদের অত্যন্ত প্রিয় ছেলে, অজাত শত্রু বলা যায়। একদম। পড়াশোনা, ভালো লাগা, নিজের একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করা, অন্যগুলোকেও মন দিয়ে শোনা, একদম সবটা মিলিয়ে সহজভাবে থাকা একটা মানুষ, সে চলে গেল। আর জটিল তৈরি করছে কিছু লোক এবং স্পষ্টভাবে। কিন্তু তুমি বলো, ফেডারেশন এবং তোমাদের শিল্পীদের সংগঠনের তো এত নিয়ম কানুন, অনেক সময় ব্যক্তিকে বয়কট অবধি করা হয়, একটা টার্ম আছে গুপি শুটিং। আমি বলছি এত নিয়ম নিধির মানে নিয়ম কানুনের নিগড়ে বেঁধেও এই বেসিক, এটা তো বেসিক যে একজন মানুষ তিনি শিল্পী হতে পারেন, কলাকুশলী হতে পারেন, তিনি তার কর্মক্ষেত্রে কাজ করছেন, তার প্রাণ যাতে কোনোভাবে বিপন্ন না হয়, এটা তো বেসিক। তারপরে তো বাকি সব কিছু। একদমই, মানে সেই সেফটি সিকিউরিটি বাজেটের কোনো অ্যালোকেশন হয় না, মানে সেই বাজেটটা কখনো পর্যন্ত তৈরি করা হয় না।
সেটা ওয়েব সিরিজ হোক, সেটা সিরিয়াল হোক, সেটা সিনেমা হোক, নিরাপত্তার বাজেট আমার টেকনিশিয়ান ভাই বা আমার আর্টিস্ট বা যারা আনুষঙ্গিক থাকেন। আর সেই খেলাটা থেকেই কোথাও দায় ঝাড়বার জায়গা থেকে কতগুলো কথা এখানে তৈরি হচ্ছে। একটু আগেই খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট যেটা তুমি তুললে, যে একটা পক্ষ রাহুলের দিকে দায় ঠেলছে। এই খেলাটা আমি কাল থেকে দেখতে পেয়েছি, যে অপূর্ব এই দায়টাকে তুলে দাও, সে তো আর এসে বলতে পারবে না যে আপনারা মিথ্যে বলছেন, এটা করে দাও। রাহুলের সহ অভিনেত্রী যিনি ছিলেন তার বক্তব্য, সেখানে প্রোডাকশন ম্যানেজারের বক্তব্য, যার দায়িত্বে ওই শুটিংটা হয়, বন্দোবস্ত হয়, পারমিশন হয়, আদৌ ওখানে পারমিশন হওয়া সম্ভব কিনা। আমরা কম বেশি তালচারিতে শুটিং করেছি এবং জানি বিপজ্জনক জায়গা, যেখানে হয়তো ওপর থেকে ঢেউয়ের আছড়ে পড়া কম, কিন্তু আন্ডার কারেন্ট, যেখানে মাটি আর বালি একটা অদ্ভুত মানে হড়হড়ে একটা ব্যাপার তৈরি করে জমির ওপর, এটা না বললে নয়। তারপরে আরো বেশ কিছু বক্তব্য আসছে। যদি আমরা প্রত্যক্ষদর্শী বা যারা লোকাল ছিলেন, সুমন দা একটু আগেই যখন আমি বাচ্চা, আমরা যখন শ্মশান ঘাটের দিকে যাচ্ছি, সেই সময় একটা ফোন অনেকক্ষণ ধরে বাজছিল, আমি ফোনটি ধরলাম। যেখানে ওরা থাকছিল সেই হোটেল থেকে এর আগে যখন আমি শুটিং করতে গিয়েছিলাম, যারা দায়িত্বে ছিলেন তারা জানাতে চাইছিলেন যা দেখানো হচ্ছে বা বলা হচ্ছে এগুলো মিথ্যে, এমনটা হয়নি। কি বলছো? লীনা গঙ্গোপাধ্যায় আজকে আমার সহকর্মী অর্ণবকে এই টেলিফোনিক ইন্টারভিউতে বলেছেন যে পারমিশন সেটার দায়িত্বেও নাকি এই যারা অর্গানাইজ করেছিলেন হোটেল ইত্যাদি তারা ছিলেন, যেটা উড়িষ্যা পুলিশ বলছে যে কোনো পারমিশনের চিঠি তারা পায়নি। দেখুন, আমি মানে সবার একটাই জানা বিষয় রয়েছে, লীনাদির যে প্রোডাকশন হাউস, তাকে আমরা কেউ কাঠগড়া এখন তুলছি না, তুলবার প্রয়োজনও নেই। কিন্তু ঘটনা তো এটা যে প্রোডাকশন হাউসই পরিষ্কার শুটিং এর জন্য কোথায় কত কোন এপিসোডের জন্য বাজেট খরচ হবে সেই বিষয়ে স্বাচ্ছন্দ্য হতে পারেন এবং কৃপণ হতে পারেন এবং বাকিদের উপর চাপ বাড়াতে পারেন। আর সেই চাপ বাড়াবার নির্দেশ দেওয়া থাকে প্রোডাকশন ম্যানেজারের উপরে, যে দায় ঝাড়তে আগে থেকেই ওই জন্য বলে দিল শুটিং এর পরে মৃত্যু, অর্থাৎ দায় ওই ব্যক্তির। অথচ যে প্রশ্নটা, যে লজিকগুলো সবাই দেখতে পেলেন উঠছে, যে দ্রোণ যদি ওড়ে তার মানে শুটিং ইজ অন। রাহুলের অসুবিধার কথা আমি জানতে পেরেছি যে ওর অসুবিধা হচ্ছিল এবং ও বলছিল অসুবিধা হচ্ছে। দ্রোণ শট, সেই শটটা চলা মানে আশপাশ ফাঁকা করে দিতে হয় একদম প্রয়োজনীয় অভিনেতা অভিনেত্রী ছাড়া, যেহেতু বিস্তৃত জোনটা অনেক বড় হয়ে গেল, অনেক বড় ফাঁকা। এবার সেইখানটা ফাঁকা করা হচ্ছে, বাকিরা কেউ নেই বলে তাদের বলাটা সুবিধে হচ্ছে যে বাকিদের ছুটি হয়ে গিয়েছিল। এবং যেহেতু যদি কোনো প্রোডাকশন হাউস বা প্রডিউসার যদি ক্ষমতাবান হয় বা লোকজনদের কাজ দেবার ক্ষমতায় থাকে, একই টলিউডে কাজের সংখ্যা কমতে কমতে এসেছে আমরা সবাই জানি, কয়েকটা মাত্র কাজ, সেটা আমরা কজন পাবো সেই নিয়ে যুদ্ধ চলে মনের মধ্যে। এবার যদি এমনটা হয়ে থাকে, তিনি যদি বলে দিয়ে থাকেন যে এর আগে প্যাক আপ হয়েছিল বলো, তাহলে আমরা কেউ দায় থাকবো না, আমরা কেউ কৈফিয়ত দেওয়ার জায়গায় থাকবো না যে শুটিং চলাকালীন। সেই ক্ষেত্রেও ঘটনা হতে পারে, প্রত্যেককে আবার কাজটা পেতে হবে। দুই হচ্ছে এই আগের একটা অংশের প্যাকআপ তো রুদ্র স্বাভাবিক বুদ্ধিতে দেখলে আউটসাইডার হিসেবে এটা হতেই পারে যে যার ওই দৃশ্যের যে আর্টিস্টরা আছেন সেই সিনিয়র আর্টিস্টদের হতেই পারে দুপুর থেকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে, তারা কলকাতার দিকে রওনা হয়ে গেছেন, যাদের ওই সিনটাতে লাগছে না। কিন্তু তার মানে তো শুটিং বন্ধ হয়ে যায়নি, না শুটিং প্যাকআপ হয়নি, না তাহলে তো ক্যামেরাটাই পরিষ্কার চলতো একদম। এবং ফুটেজে যে হিরোইন ছিলেন যিনি শ্বেতা, তাকে যে উদ্ধার করার যে পদ্ধতি যেগুলো উঠে আসছে, বলা হচ্ছে কি করে বলা হচ্ছে ড্রোন অন ছিল। এটা পুরোটাই না একটা নেট দিয়ে বোনা হয়েছে। এই মিথ্যের বেসাতিটা কি করে বলা হবে, নালে আমাদের ঘাড়ে দায় চলে আসবে। এই জায়গাটা থেকেই আমাদের বেরোতে হবে। যদি না হয়, আমি মানে অনুরোধ করতে চাই ওখানে যারাই ছিলেন, বিশেষ করে আমাদের ইউনিটের, মাত্র শুধু ড্রোন উড়ছে, ড্রোন ক্যামেরা যিনি অপারেট করছেন তিনি একমাত্র উপস্থিত, আর বাকি অভিনেতা অভিনেত্রী উপস্থিত নয়, এটা সর্বৈব মিথ্যে। ড্রোনের ওই পেরিফেরি থেকে একটু দূরেই চেয়ার টেবিল পেতে ড্রোনের মনিটর নিয়ে বসে থাকে এবং সেখানে কম করে যদি বাকি ইউনিটেরও প্যাক আপ হয়ে থাকে তাহলে মিনিমাম 7 থেকে 8 জন লোক থাকতে বাধ্য। এখানে আমরা যারা শুটিং করছি আমরা জানি, কিন্তু ওখানে পৌঁছতে গেলে যে দূরত্বে ছিল 4:30 5টা দিকে, তখন তো আমরা নিচে গেলে আমরা তো মোবাইলটা নিই না। তারপরে ওনারা শুট করছিল, উপরে ড্রোনও উঠছিল, আমরা ভাবছি কি যে ওরা শুটিং করছে। তারপরে সাডেনলি যে ডিপটা আছে ওরা বুঝতে পারেনি, ওনাদেরকে বারণও করেছে
যারা শুট করতে এসেছিল ওরা বারণও করেছে যে বেশি ভিতরে যাও না। নায়িকাও শাড়ি পরেছিল, যে শাড়িতে জানো তো শাড়িতে জলটা একটু বেশি লাগে। তখন জোয়ারটাও বাড়ছিল, ওটা যদিও ওটা হচ্ছে মোহনা দিকে ওরা গেছিল, ওখানে শ্যুটটা চলছিল। একটা সেকেন্ড শিফটটাই, ফার্স্ট শিফটটাই সেকেন্ড শিফটটাই চলছিল। ওখানে ওরা গিয়ে যে শ্যুট করছো, তখন আমি নৌকাটা নিয়ে ওখানে ছিলাম, ঠিক আছে। তখন যখন দেখি ওরা যখন চিৎকার করে আর তারপরে লোকজন যখন সাইড দিয়ে যখন যায়, তখন আমি গিয়ে নৌকো নিয়ে গিয়ে, আমি একাই ছিলাম, নিয়ে গিয়ে ওনাদেরকে নিয়ে এলাম। আমি নৌকো নিয়ে গেলাম, নৌকো নিয়ে গিয়ে মানে সাডেনলি জলে জাম্প করলাম। কেন বলুন তো, ওখানে তো নৌকোতে তুলতে পারবো না, ওখানে আমি একা। ওনারাও 5-6 জন গেছিল, ওরাও পারিনি। কেন সাঁতারটা তো সবাই বুঝতে পারে না, মানে সবাই তো সাঁতার তো কাটতে পারে না। তো আমি একটু সাঁতারটা জানি, ওই জন্য আমি জলে জাম্প করে ওদেরকে তুলে সাইডে নিয়ে এলাম। তারপরে নৌকো থেকে এখান থেকে নিয়ে এলাম, এখানে নিয়ে এলাম। অ্যাম্বুলেন্স ছিল, তখন ওনাদের ফোন টোন চলে এসছে, অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেল। হ্যাঁ, প্রাণ ছিল, এখানেও ছিল। আমি নিজেই উনার পেট থেকে জল বের করলাম। হ্যাঁ, দুজনকে একসঙ্গেই। তোমার সঙ্গে তাদের যোগাযোগ কিভাবে হয়েছিল? ফোনে তাদের সঙ্গে তোমার কানেকশন কিভাবে ছিল? কানেকশন মানে ওরা যে শুট করছিল, ওরা আমাকে বলছিল যে একটু জল লাগবে, একটু সামান লাগবে, কি আলাদা একটু সামান লাগবে। ওরা তো ওখানে আছে, ওরা তো আসতে পারবে না হেঁটে, আমি এখানে থাকি। আমাকে বললে আমি নিয়ে গিয়ে দিয়ে দিই। সময়টা ঠিক কত? মানে অ্যাক্সিডেন্ট সময়টা 4:30-5টা দিকে। আমি একা ছিলাম, আমি একা ছিলাম। আর যে 4-5 জন যে নেমেছিল, ওরা কিন্তু সাঁতার কাটতে পারেনি, ওদেরকেও আমি বাঁচিয়েছি। বোট নিয়ে যাওয়ার সময়, তারপর তুমি বোট নিয়ে যাওয়ার পর তুমি কি করলে? আমি বোট থেকে ঝাঁপিয়ে দিলাম, ঝাঁপিয়ে দিয়ে ওদের সবাইকে বোটটা ধরিয়ে দিলাম, যে বোটটা ধরিয়ে তোমরা থাকো। তারপর নায়িকা কিভাবে? নায়িকাকে উদ্ধার কি করো, যে আমার যে নৌকো যে রস্সি ছিল, মানে যে মারা গেল, উনি একটু নৌকো থেকে ডিফারেন্ট, মানে একটু এক্সট্রা চলে গেছে। তো নৌকো নিয়ে তো যেতে পারবো না, আমি নৌকোয় উঠতেও পারবো না, ওখানে জলে উঠতেও পারবে না। তখন দৌড়িটা ফেলে দিলাম, নায়িকাকে বললাম যে তুমি ওইটা ধরে থাকো, দৌড়িটা ছাড়বে না। আর যে 4-5 জন ছিল, ওনাদেরকে বললাম তোমরা নৌকা ধরে থাকিয়ে থাকো। তারপরে আমি এসে ওনাকে সাইডে নিয়ে এলাম, সাইডে নিয়ে এসে তারপরে ওনাকে এখানে নিয়ে এলাম। তখন অ্যাম্বুলেন্স চলে এসেছিল। অ্যাম্বুলেন্স কি গাড়ি আমি তো তখন জানি না, তখন তো আমি তো ভয় করতাম। আমিও জল খেয়েছি, 4-5 গুট জল খেয়েছি, আমিও মারা যেতাম। বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন জনপ্রিয় এই অভিনেতা রাহুল ব্যানার্জি, যার জন্য কাটতেছে গোটা বাংলা। সোশ্যাল মিডিয়ার ফর ইউ পেজ গেলেই শুধু রাহুলের ভিডিওগুলোই চলে আসে। যদিও শুটিং করতে গিয়ে একজনকে বাঁচাতে গিয়ে আজ নিজেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তবে অনেকেই মন্তব্য করতেছে এইটা নাকি প্ল্যান, এমনকি ষড়যন্ত্র করা একটা কোনো কাজ। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।